আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কৌশলগতভাবে বিশ্ব জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ সকালে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকানাধীন একটি তেলের ট্যাঙ্কার প্রণালীটি অতিক্রম করার সময় এই হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হামলা কোনো হতাহতের ঘটনা যদিও ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে ADNOCর পুরো নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউনাইটেড আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আঞ্চলিক জোট গালফ কর্পোরেশন কাউন্সিল সরাসরি ইরানকে দায়ী করে নিন্দা করেছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মেদ একটি বিবৃতিতে বলেন, এই হামলা পরিস্থিতিকে এক বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাকে প্রত্যক্ষভাবে হুমকি প্রদান করছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ADNOC শুক্রবার একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, কেবল চলতি সপ্তাহেই হরমুজ প্রণালীতে তাদের 3টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের মোট 15টি জাহাজ আক্রমণের শিকার হয়েছে, যার ফলে একজন কর্মী নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর অফিসিয়াল ওয়েবসাইটে সেপা নিউজ জানিয়েছে, মার্কিন সমর্থিত নৌপথে একটি আমিরাতের তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে এবং এটি বর্তমানে ঝুলছে। তবে এটি ঠিক কোন স্থানে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি NDOC। দেখুন, IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহবি শনিবার স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সকল শর্তাবলী মেনে নিতে হবে এবং আঞ্চলিক সমঝোতার প্রতিক্রিয়ায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তাহলেই কেবল হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলোর জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশের জাহাজগুলোর ক্ষেত্রেও একই ধরনের শর্ত প্রযোজ্য। দেখুন, এখানে বলে রাখা ভালো, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়ে ইরান এবং ওমানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয় প্রকাশ্যে এলেও এই বিষয়ে ওমান বা মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরানের এই সম্ভাব্য হামলার পরপরই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন এবং এই বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ আশা করেছেন। এখানে বলে রাখা ভালো, তুরস্ক এই রাশিয়া থেকে যে 2টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল, সেটি বর্তমানে দ্বিতীয় বিক্রির অংশ হিসাবে তুরস্ক থেকে সংযুক্ত আরব আমিরাতের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাশিয়া সরাসরি বিক্রির অনুমতি দিয়েছে এমনটা জানা যায়। আর এই প্রেক্ষিতেই কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ার একটি সামরিক সহযোগিতার অংশীদারিত্ব তৈরি হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ তা প্রায় 6 মাস পেরিয়ে গেছে। এই সপ্তাহে একদিকে তীব্র হুঁশিয়ারি, অন্যদিকে তোড়জোড় কূটনীতিক তৎপরতা, সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন চরম কোণঠাসা অবস্থায় ফেলেছে এই বর্তমান পরিস্থিতি, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সামরিক প্রতিক্রিয়া শেষ হয়ে যাবে এমন প্রতিশ্রুতি দিয়ে ইরানের ভেতর সামরিক অভিযান শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তা শেষ হয়নি। ইরান যুদ্ধ থেকে সসম্মানে একটি বিজয়ী ভাব নিয়ে বেরিয়ে আসার বিষয়টি মোটেও সহজ হবে না, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামনে মূলত 2টি কঠিন পথ রয়েছে, এমনটাই বলছেন তারা। এক, ওমান এবং ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যবর্তী চুক্তি মেনে নেওয়া, এতে হরমুজ প্রণালীর উপর ইরানের এমন এক নিয়ন্ত্রণ পাবে যা যুদ্ধ শুরু করার আগে ইরানের হাতে ছিল না। 2, যুদ্ধের তীব্রতা বাড়িয়ে নতুন এবং কঠোর সামরিক হামলা চালানো, এর পরিণতি হতে পারে আরও দীর্ঘস্থায়ী সংকট। বিশ্লেষকরা বলছেন, প্রথম পথটি বেছে নিলে তা হবে 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে দেওয়া সবথেকে বড় ছাড়। বিশ্বের জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ প্রণালীটি ইরানের তদারকিতে সাময়িক হলেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে। অথচ ট্রাম্প প্রশাসন এটি প্রতিরোধ করার অঙ্গীকার নিয়েই এই যুদ্ধ শুরু করেছিল।
অন্যদিকে বড় ধরনের নতুন বিমান হামলা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে। আগের বোমা বর্ষণেও ইরান নতি স্বীকার করেনি। নতুন হামলায় সাফল্যের সম্ভাবনা খুব একটা বাড়ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৃতীয় পথ হিসাবে বর্তমান নড়বড়ে পরিস্থিতিও বজায় রাখা সম্ভব, অর্থাৎ ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালু রাখা এবং জাহাজে হামলার জবাবে মাঝে মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালিয়ে যাওয়া। কিন্তু এতে কোনো সম্মানজনক প্রস্থানের পথ তৈরি হবে না। মধ্য এপ্রিলের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে এমন প্রাথমিক ধারণার সঙ্গেও মিলছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী অ্যারেন ডেভিড মিলার তার বক্তব্যে বলেন, ট্রাম্পের সামনে এখন খারাপ বিকল্পের লম্বা তালিকা। তিনি হয়তো বুঝতে পেরেছেন এই যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়া যাবে না, কোথাও না কোথাও ছাড় দিতেই হবে। সেটা হতে পারে হরমুজ প্রণালীতে বা ইরানের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দৃঢ়ভাবে বলেছেন, বিশ্বের তেল এবং এলএনজির প্রায় 1/5 পরিবহনের হরমুজ প্রণালী কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে বা তাদের ফি আদায়ের অধীনে থাকতে পারে না। এটিকে উন্মুক্ত আন্তর্জাতিক পানিপথ হিসাবে রাখতে হবে। তবে ট্রাম্প আগেও যুদ্ধ সংক্রান্ত অনেক বিষয়ে রুবিওর বক্তব্য খণ্ডন করেছেন। এবারও তার ব্যতিক্রম নাও হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দেখুন, শুধু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নয়, আন্তর্জাতিক সামরিক অঙ্গনেও ইরান একটি নতুন বাস্তবতা। একটা সময় পুরো ইউরোপের দেশগুলো রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য একের পর এক যে জোট এবং দেশের যুক্ত করেছিল, বর্তমানে মধ্যপ্রাচ্যেও এই পরিস্থিতি। মাত্র একদিন পূর্বেও মক্কা চুক্তির অধীনে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান ত্রিদেশীয় যে সামরিক চুক্তি হয়েছিল, বর্তমানে জানা যাচ্ছে সেই চুক্তিতে যোগ দিতে পারে মিশর। পরবর্তী সময় ধাপে ধাপে উপসাগরীয় বাকি দেশগুলোও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তারা বক্তব্যে দাবি করছে যে এই জোট তৈরি করার প্রক্রিয়া ইরানকে কাউন্টার করে নয়, তবে বাস্তবতা হলো যে ইরানকে কাউন্টার করে বা ইরানকে আটকানোর জন্যই এত প্রস্তুতি। যে প্রস্তুতির বিরুদ্ধে শুধুমাত্র জোট বা দেশ যুক্ত হলে হবে না, প্রযুক্তিগত বিষয়ে এবং উৎপাদন ব্যবস্থার জটিল যে প্রক্রিয়া রয়েছে তাও পার করতে হবে। প্রশ্ন, ইরানের যে নতুন ধরনের সক্ষমতা এবং আন্ডারগ্রাউন্ড তাদের উৎপাদনের যে বিশাল শিল্প, তা যুক্তরাষ্ট্রের মতো দেশও হামলা করে তেমনভাবে নিবৃত করতে পারেনি। তার উৎপাদন এবং সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আগামী 5 থেকে 10 বছর পর এই প্রক্রিয়া, বা ধরলাম যে আগামী 3 বছরের মধ্যে যদি এই প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে ইরান, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণের বাইরে গিয়ে বিশ্ব সামরিক শক্তির সমীকরণে ইরানের অবস্থান কি হবে, যেখানে ইরান থেকে প্রেরিত যে ড্রোনগুলো রয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে মোড় রয়েছে তা ঘুরিয়ে দিয়েছিল। যদি ইরানের উৎপাদিত অস্ত্রগুলো ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং এই জায়গায় রাশিয়া এবং চীনের যে অস্ত্র উৎপাদনের এবং রপ্তানির বিশাল বাজার রয়েছে, সেখানে কি ইরান কোনোভাবে ভাগ বসাতে পারে? বা মধ্যপ্রাচ্যে তাদের উত্থান সরাসরি যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ সময়ের দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে যে প্রভাব বলয় ছিল, তাকেও কি একেবারে খর্ব হয়ে যাওয়ার শেষ প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে? এই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু এখন খুঁজছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।